ঘুমের ঘোরে কয়েক ফোঁটা ঠান্ডা পানি চোখে মুখে পড়ায় যাওয়ার বিরক্তিতে মুখ বিকৃত করে নেয়। কাজটা কে করেছে তা তার ঘুমন্ত মস্তিষ্ক ভালো করে জানে। যাওয়ার চোখ না খুলেই মনে মনে ঠিক করে নেয় আজ তার ইফটিজার বউকে কষিয়ে একটা চপটে গাত করেই সে করবে। সারা রাত সাপের মতো জাপটে ধরে ঘুমাবে, সকালেও ডিস্টার্ব করবে, ছাড় দেয় না। সাত সকালে তার ঘুমটা ভাঙানোর কোনো কারণ ছিল কি? কিন্তু হায়, চোখ খোলার পর সে তো তার ইফতিজার বউকে কোথাও খুঁজে পায় না, বরং তার বদলে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ এক পরী। পরীটি কালো রঙের শাড়ি পরে, আঁচল কাদের উপর উঠিয়ে কিছুটা উপর হয়ে তার ভেজা চুল মুছছে। চুল সামনে নিয়ে মোছার কারণে খোলা পিঠ আর লতানো কোমরের বেশিরভাগ অংশ জাওয়াতের সামনে উন্মুক্ত। পূর্ণতার ফর্সা শরীরের কালো রংটা জাওয়াতকে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সকাল সকালে এমন এক দৃশ্য জাওয়াতকে একটু ঘোরের মধ্যে নিয়ে যায়। পূর্ণতা চুল মোছা শেষ করে আয়নার দিকে তাকালে দেখতে পায় জাওয়াত কেমন একটা দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা আয়নার মাধ্যমেই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকালে বুঝতে বাকি থাকে না জাওয়াতের সেই গভীর গোলাটে চাহনির অর্থ। সারাদিন যতই বান্দ্রামি ফাজলামি করুক না কেন, শ্যামপুরুষের ওই চাহনিতে পূর্ণতা কেন জানি লজ্জাবতী পাতার মতো লজ্জায় নিতিয়ে যাচ্ছে। পূর্ণতা টাওয়ালটা খামচে ধরে জাওয়াতের দিকে ফিরে, তারপর মিনমিন গলায় বলে, উঠবেন না? অফিসে যেতে লেট হয়ে যাবে তো এবার। জাওয়াত তাও তার দিকে হাঁ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জাওয়াদের কৃষ্ণ বর্ণের চোখের তারায় শুধু পূর্ণতা আর পূর্ণতা। জাওয়াতকে উত্তর না দিতে দেখে পূর্ণতা আর একটু মিয়ে যায় লজ্জায়। গা ডানে ঘুরিয়ে দেওয়ালে ঘড়িতে একবার সময় দেখে নেয়। 8:20 বাজে ঘড়িতে। 9টায় অফিসে থাকতে হবে, 9:30টায় তাদের একটা মিটিং আছে। পূর্ণতার কিছুটা সংকোচে নিয়ে জাওয়াতের দিকে এগিয়ে যায়। তারপর নিজের ডান হাতে জাওয়াতের সামনে নিয়ে তার কিছুটা হা হয়ে যাওয়া মুখটা বন্ধ করে দেয়। জাওয়াতকে বলে, উঠবেন না? অফিসে না আজ মিটিং আছে, লেট হয়ে যাবে না? পূর্ণতা শাড়ির সাথে মিলিয়ে 2 হাতে চুড়িও পরেছিল। সেই চুড়ির রিনঝিন আওয়াজে জাওয়াতের গোড় কাটে। সে চট করে নিজের মুখটা সবসময়ের মতো গুঁড়ো গম্ভীর করে নিতে চায়, এবং কিছুটা সফলও হয় বটে। সে পূর্ণতাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে দরজা লাগানোর আগে পূর্ণতা বেড গোছাতে গোছাতে বলছে, এতক্ষণ চোখ দিয়ে কি লেখা ছিল, এখন আবার ডং করে। কালে কালে আর কত কিছু যে দেখা লাগবে। জাওয়াতের বাড়ির কি চোয়াল শক্ত হয়ে যায়। নিজের বোকামির জন্য নিজেই বকতে ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। শাওয়ার শেষ করে এসে পরিপূর্ণ গোছানো বেডরুম পায়। সেই সাথে তার অফিসে পরে যাওয়ার জামাকাপড়গুলো পূর্ণতা গুছিয়ে রেখে গিয়েছে। জাওয়াত ঘাঁটতারামি করে অন্যান্য দিনের মতো আজও পূর্ণতার রেখে যাওয়া ড্রেসগুলো পরে না। ওয়ার্ড্রোব থেকে নিজের মন মতো একটা স্যুট জামাকাপড় বের করে নিয়ে সেটা পরে একদম রেডি হয়ে বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে এসে দেখে তার বাবা মা ও বোন ব্রেকফাস্ট করছে। পূর্ণতা খাবার সামনে নিয়ে বসে আছে, হয়তো তার জন্য অপেক্ষা করছে। তাকে রেখেই ব্রেকফাস্ট শুরু করে দেয় জাওয়াত। কিছুটা কষ্ট পায়। আগে কখনো এমনটা হয়নি। সকাল ও রাতে সবসময় তারা একসাথে খাবার খেত। এটাই যেন তাদের পরিবারের অঘোষিত নিয়ম ছিল। কিন্তু তার ও পূর্ণতার বিয়ের পরে এই নিয়ম বদলে গিয়েছে। জাওয়াতের মা এতটাই কঠিন হয়ে গিয়েছেন যে ছেলের সাথে এক টেবিলে বসে অবধি খান না। জাওয়াত বেশ কয়েকবার তার মায়ের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু মিসেস শেখ তা রাগ জেদ বজায় রেখে কথা বলেননি। আজও মিসেস শেখ জাওয়াতকে ডাইনিং টেবিলে বসতে দেখে নিজের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা দেয়। বিষয়টা জাওয়াতেরকে কষ্টকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। মিস্টার শেখের খাওয়া হয়ে যাওয়া সত্ত্বেও সে বসেছিলেন। মিসেস শেখের আকস্মিক চলে যাওয়া সে কয়েকবার পেছনে ডাকে কিন্তু মিসেস শেখ তার ডাক উপেক্ষা করে চলে যান। মিস্টার শেখ এবার কিছুটা রেগে যায়। ছেলেটার মলিন মুখ ও চলচল চোখ দেখে তার বেশ খারাপ লাগে। সে রুমে চলে যায় নিজের মিসেসকে বোঝাতে। অন্যদিকে জাওয়াত কিছুক্ষণ বাবা মায়ের প্রস্থানের দিকে তাকিয়ে থাকে অশ্রুসিক্ত চোখে। তারপর ব্রেকফাস্ট না করে অফিস ব্যাগ নিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পূর্ণতা আর জিনিয়া কয়েকবার তাকে ডাকলেও সে শোনে না। পুরো ঘটনার সময় তারা দুজনই চুপ করে দেখছিল। তাদের দুজনের মনও বেশ খারাপ হয়ে যায়। পূর্ণতা নিজেও ব্রেকফাস্ট করে না, বরং টিফিন বক্সে বেশি করে তাদের দুজনের জন্য খাবার নিয়ে ছুট লাগায় অফিসের উদ্দেশ্যে। মিটিং শুরু হওয়ার 20 মিনিট আগে হাঁপাতে হাঁপাতে নিজের ক্যাবিনে আসে। তারপর পিয়নকে দিয়ে জাওয়াতকে নিজের ক্যাবিনে ডাকিয়ে নিয়ে আসে। জাওয়াত পূর্ণতার ক্যাবিনে যেতে যেতেই কয়েকজনের ফিসফিসানি শুনতে পায়। তারা বলছে, অফিসে আসতে না আসতে এদের জামাই বউ নাটক শুরু হয়ে গেছে। আরেকজন বলে ওঠে, জাওয়াত সাহেব বেশ গভীর জলের মাছ, কেমন চুনোপুটি হয়ে রাঘব বোয়ালকে হাতে করে ফেললো, এলে মাছে বটে।
আরেকজন ছেলে কলিগ বলে ওঠে, সার্ভিস বোধহয় ভালো দেয় জাওয়াদ সাহেব। লাস্টের কথাটা শুনে জাওয়াদ আর নিজের তপ্ত মেজাজ কন্ট্রোল করতে পারে না, ছুটে গিয়ে ছেলেটার বাম কান বরাবর ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্যরা ঘটনা আকস্মিকতায় হতভম্ব হয়ে যায়। জাওয়াদ তাকে আরেকটা দিতে যাবে, তখন কয়েকজন একদম ঝাঁপিয়ে পড়ে তার উপর। পিয়ন পুরো ঘটনা দেখে দৌড়ে পূর্ণতাকে খবর দিতে চলে যায়। পূর্ণতা পিয়নের কাছ থেকে ঘটনা শুনে দৌড়ে বাইরে এসে দেখে কয়েকজন ছেলে জাওয়াদকে ধরে আছে, আর জাওয়াদ সেই ছেলেটাকে থাপ্পড় মেরেছিল সে জাওয়াদকে মারছে। দৃশ্যটা দেখে পূর্ণতার রক্ত ছলকে উঠে। পূর্ণতা গলা ফাটিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে এসব? ছাড়ুন ওনাকে সবাই। পূর্ণতা চিৎকার করে বলা কথাটা শুনে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। পূর্ণতা চঞ্চল পায়ে জাওয়াদের কাছে এসে দেখে জাওয়াদের ঠোঁটের কোণে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে পূর্ণতার বুকে একটা চাপ লাগে। পূর্ণতা কাঁপা কাঁপা হাতে কেটে যাওয়া দাগটা জায়গাটা স্পর্শ করে। জাওয়াদ তার হাত সরিয়ে দিতে চাইলে পূর্ণতা চোখ গরম করে তাকায়। পূর্ণতা উচ্চস্বরে পিয়নকে বলে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে। পিয়ন দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে পূর্ণতাকে দেয়। পূর্ণতা জাওয়াদকে একটা চেয়ারে টেনে বসিয়ে দেয়, তারপর নিজে জাওয়াদের কেটে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দেয়। জাওয়াদকে ট্রিটমেন্ট দেওয়ার পর এবার পূর্ণতা সে ছেলেগুলোর দিকে রক্তচক্ষু দৃষ্টি নিয়ে তাকায়, যারা জাওয়াদকে ধরে রেখেছিল আর জাওয়াদকে যে মারছিল। তারপর হাড় হিম করা গলায় বলে, পুরো ঘটনা এ টু জেড সবটাও বলবেন আপনারা। এক বিন্দু অক্ষরও যদি বাদ যায় তাহলে তার হাড় থেকে মাংস আলাদা করবো আমি নিজের হাতে। ছেলেগুলো জানে পূর্ণতা কতটা ডেঞ্জারাস। তারা গাবড়ে গিয়ে শব্দ জাওয়াদের গাড়ে চাপিয়ে দেয়। তারপর পূর্ণতা জাওয়াদের দিকে ফিরে তাকায় তার বক্তব্য শোনার জন্য। জাওয়াদ শান্ত গলায় তাকে কে কি বলেছে সবটা জানা। জাওয়াদের কথা শুনে বাকিদের মুখে হাত। তারা একবার পূর্ণতার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে, আরেকবার জাওয়াদের দিকে তাকাচ্ছে। সে তো একবার ছেলেগুলোর দিকে তাকাচ্ছে। তো জাওয়াদের সব সত্য বলে দেওয়ায় সে ছেলেগুলো আরও ভয় পেয়েও যায়। তারা সকলে জাওয়াদকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায়। তখনই পূর্ণতা তার অ্যাসিস্ট্যান্ট সিনথিয়াকে বলে এই ফ্লোরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে আসতে। এমন না যে জাওয়াদকে অবিশ্বাস করছে, বরং জাওয়াদের কণ্ঠের দৃঢ়তা ও চোখের চাহনি উপস্থিত সকলকে বলে দিচ্ছে আসল অপরাধীকে। তাও পূর্ণতা সকলের কাছে জাওয়াদের মর্যাদা উঁচুতে রাখতে ও আসল দোষীকে তা প্রমাণ সহিত চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আনতে বলে। সিনথিয়া 10 মিনিটের মধ্যে ফুটেজ নিয়ে আসে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখার পর পূর্ণতার নিকট সবটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। ঝামেলা সৃষ্টিকারী ব্যক্তিদের সংখ্যা ছিল 4 জন। তারা পূর্ণতার রাগে লাল হয়ে আসা মুখশ্রী দেখে ভয় পেয়ে যায়। তারা খুব ভালো করে জানে পূর্ণতার ক্ষমতা কতটা, সে ঠিক কী করার ক্ষমতা রাখে তাদের সাথে। তাই তারা ভয় পেয়ে গিয়ে পূর্ণতার পায়ের সামনে বসে মাপ চাইতে থাকে। পূর্ণতা 2 কদম পিছিয়ে চলে গিয়ে বলে, জাওয়াদ সাহেবের পা ধরে মাপ চান। ছেলেগুলো বিনা বাক্য ব্যয়ে জাওয়াদের পা ধরে বলে। জাওয়াদ থামিয়ে দেয় তাদের। পূর্ণতাকে উদ্দেশ্য করে বলে, যথেষ্ট হয়েছে, লাগবে না এমনটা করার। পূর্ণতা জাওয়াদের এক হাতের বাহুতে পেঁচিয়ে ধরে বলে, চুপচাপ যা হচ্ছে হতে দিন জামাইজান। দে ডিজার্ভ মোর পানিশমেন্ট দ্যাটস দিস। নাকি আপনি চান আমি ওদের হাড় থেকে মাংস আলাদা করে আপনার পায়ের কাছে রাখি? চাইলে বলতে পারেন, আধা ঘন্টার মধ্যে কাজটা হয়ে যাবে। পূর্ণতা হাসতে হাসতে কথাটা বলে। জাওয়াদকে তাকে বর্তমানে কেমন সাইকো লাগছে। সকলে ভয় পেয়ে যায় তার ব্যবহার ও কথা শুনে। সেই 4 জন ছেলেও ভয় পেয়ে কাঁদতে কাঁদতে জাওয়াদের পা চেপে ধরে মাপ চাইতে থাকে। জাওয়াদের কথা না বাড়িয়ে তাদের মাফ করে দেয়। তার বউ যে কতটা ডেঞ্জারাস সে খুব ভালো করেই জানে। পূর্ণতা সিকিউরিটি গার্ডকে ডাকিয়ে ছেলে 4 জনকে বের করে দেয় অফিস থেকে। তারা কাঁদতে কাঁদতে অনুরোধ করে তাদের সাথে এমনটা না করতে, কিন্তু পূর্ণতা শুনছে না তাদের কথা। তাদের বের হয়ে দেওয়ার আগে পূর্ণতা সকলের উদ্দেশ্যে বলে, মিস্টার জাওয়াদ শেখ, হাজব্যান্ড অফ আনাবিয়া শেখ পূর্ণতা, ওনাকে কেউ বিন্দু পরিমাণ কষ্ট দিলে আমি পূর্ণতা তার জীবন জাহান্নাম বানাতে কোনো ত্রুটি রাখবো না। এটা অফিস, আপনাদেরও আমার কর্মস্থল। এখানে কেউ পার্সোনাল বিষয় নিয়ে খোঁচাখুচি করলে তাকে চাকরি থেকে বের করে দিতে আমি দুবার ভাববো না। সেই খোঁচাটা হোক আমার জন্য বা জাওয়াদ সাহেবের জন্য বা অফিসের অন্যান্য এমপ্লয়িদের জন্য। এটা শুধু নিজেদের কর্মস্থল ভাববেন না আপনারা, এটাকে একটা পরিবার ভাববেন। যার পরিবারে এক সদস্যকে আর সদস্যকে কষ্ট দিয়ে কখনো কথা বলে? এই প্রশ্নটা রইল আপনাদের সকলের কাছে।
অ্যান্ড ইউ ইডিয়েটস, তোমাদের যদি আমার অফিসের আশেপাশেও কোনো দিন দেখেছি তাহলে সেদিন সত্যি সত্যি হাড় থেকে মাংস আলাদা করে আমার পোষা কুকুরকে খাওয়াবো। কথাটা মাথায় রাখিস। নাও এভরিওয়ান ব্যাক টু ইউর ওয়ার্কস। সকলে পূর্ণতা নির্দেশ দেওয়া পাওয়ার মাত্রই নিজেদের ডেস্কে বসে কাজ করতে শুরু করে। পূর্ণতা এখনও জাওয়াদের বাহু জড়িয়ে ধরে আছে। জাওয়াদ তা হাত ছাড়িয়ে চলে যেতে নিলে পূর্ণতা হাতটা আরও শক্ত করে ধরে। তারপর ধিমি গলায় নাক কিরমিরিয়ে বলে, আপনাকে না ক্যাবিনে ডাকলাম, না খেয়ে চলে আসলেন কেন? হ্যাঁ চলুন ক্যাবিনে, আপনাকে বত্তা বানিয়ে দুপুরে লাঞ্চ করবো আজ। জাওয়াদ নিচের দিকে তাকিয়ে দেখে পূর্ণতা চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা জাওয়াদের থেকে খানিকটা খাটো। জাওয়াদের থতনির কাছে পরে পূর্ণতা, বয়সও ছোট তার থেকে, অথচ এই ছোট মেয়েটা তার অবস্থা নাজেহাল করে রেখেছে। জাওয়াদ মনে মনে বলে উঠে, ছোট মরিচের জাল বেশি বোধহয় একেই বলে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে জাওয়াদ বাসায় ফিরে রাত 8টা নাগাদ। জিনিয়া তাকে দরজা খুলে দিয়ে পুনরায় পড়তে বসে। ড্রয়িং রুমের বসেই সে সাধারণত পড়ালেখা করে। এই কাজটা করতে মিসেস শেখি অবশ্য বলেছেন। তার ধারণা, জিনিয়া নিজের রুমে বসে পড়াশোনা করে না ঠিক মতো। যদিও তার এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ মেয়েটা ক্লাসের টপার। ভালো ছাত্রী হওয়ার দরুন স্কুল থেকে প্রায়ই স্যার, ম্যামরা ফোন দিয়ে তার নামে প্রশংসা করে। জাওয়াদ নিজের রুমে গিয়ে অফিস ব্যাগটা টেবিলের উপর রেখে শার্টের বাটন খুলতে থাকে। ঠিক তখনই ঝড়ের মতো উড়ে পূর্ণতা এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে রুমে প্রবেশ করে। চঞ্চল পায়ে জাওয়াদের কাছে এসে শরবতের গ্লাসটা জাওয়াদের হাতে ধরিয়ে দিয়ে ব্যস্ত গলায় বলে, 3 ঢোকে শেষ করুন। আমি আপনার জামাকাপড় ওয়াশরুমে রেখে এসেছি। আর জানেন আজ শাশুমা যখন রান্না করছিল আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, উনি রাগারাগি করেননি। বোধ হয় রাগ কমছে। আমি তার রাগ চটজলদি ভ্যানিশ করার একটা ট্রিক্স আবিষ্কার করেছি, জিজ্ঞেস করুন কি? জাওয়াদের শার্টের বাটন খুলতে খুলতে পূর্ণতা একা একাই কথাগুলো বলতে থাকে জাওয়াদকে কিছু বলতে বাদিয়ে। জাওয়াদ জানে এই মেয়ে পেটের সব কথা উগলে না দেওয়া পর্যন্ত স্থির হবে না। তাই সে বেডে বসে শরবত খেতে খেতে জিজ্ঞেস করে, কি ট্রিক্স সেটা? পূর্ণতা উচ্ছ্বসিত গলায় বলে, চলুন আমরা টপাটপ বেবি নিয়ে ফেলি কয়েকটা। তারপর মায়ের কোলে ধরিয়ে দিব। নাতি নাতনিদের সামলাতে গিয়ে উনি রাগী ভুলে যাবেন। কি ট্রিক্সটা জোস হবে না? জাওয়াদ মাত্র এক চুমুক শরবত গলধকরণ করেছিল, আরেক চুমুক নিচ্ছিল তখনই পূর্ণতা এই কথাটা বলে। তাদের বিয়ের 5 নম্বর দিন চলছে আজ। ধরতে গেলে তারা এখনো নববরবধূ। সেই নববধূর মুখে টপাটপ কয়েকটা বাচ্চা নেওয়ার কথা শুনে জাওয়াদের তালুতে উঠে যায় শরবত। বেচারা খুক খুক করে কাশতে থাকে। পূর্ণতা তাকে কাশতে দেখে তার কাছে এসে তার পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, 60 সবেতে আপনারা তাড়াহুড়ো। আমি কি বলেছি এখনই বাচ্চা নেওয়ার প্রসেস শুরু করতে? আস্তে ধীরে খাবেন না। তালুতে উঠিয়ে ফেললেন। পূর্ণতার বেসাইজ কথা শুনে জাওয়াদের কাশি আরও বেড়ে যায়। এই ঠোঁটকাটা ধানিলঙ্কাই ছিল তার মতো একটা শান্তশিষ্ট, লাজুক ছেলের কপালে। হায় রে কপাল! জাওয়াদের কাশি থামতেই পূর্ণতা রুম থেকে বের হয়ে যায় কিছু একটা বিড়বিড় করতে করতে। জাওয়াদ তার প্রস্থানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ বেয়াক্কেলের মতো। তারপর উপরের দিকে মুখ তুলে 2 হাত মোনাজাতের মতো করে বলে, হে রাব্বুল আলামিন, এই মেয়েকে একটু সুবুদ্ধি দান করো মাবুদ। সারাদিন আমাকে নাকানিচুবানি খাওয়াতে ব্যস্ত থাকে, তাহলে আমি বাচ্চা আনার প্রসেস শুরুরই বা করব কখন? তখনই ভূতের মতো হঠাৎই কোথা থেকে পূর্ণতা প্রকট হয়ে বলে, আমি আপনাকে নাকানিচুবানি খাওয়ানো বাদ দিলে আপনি বাচ্চার আনার প্রসেস শুরু করবেন জামাইজান? পূর্ণতার কণ্ঠস্বর শুনে জাওয়াদ দরজার দিকে তাকিয়ে দেখে পূর্ণতা তার 2 পাটি দাঁত বের করে ভেটকি দিচ্ছে। এমন একটা ধরা খেয়ে জাওয়াদ তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার সাথে পিঠ লাগিয়ে বুকে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, হায় খোদা, আমিও দেখি ওর মতো বেসাইজ কথা বলা শুরু করে দিয়েছি। এজন্যই বোধ হয় বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। পূর্ণতা ওয়াশরুমের দরজায় নক করতে করতে জিজ্ঞেস করে, ও জামাইজান, বললেন না তো আমি যদি আপনাকে নাকানিচুবানি খাওয়া কমিয়ে দেই বা ছেড়ে দেই তাহলে কি আপনি আমাদের বাচ্চা আনার প্রসেস শুরু করবেন? কবের থেকে করবেন? আমি আজ এখন থেকেই ভালো হয়ে যাচ্ছি প্রমিজ। কাল থেকে শুরু করবেন প্রসেস তাহলে? জাওয়াদ তার এহেন কথা শুনে আতকে আতকে উঠতে থাকে। আসার সময় পূর্ণতাকে দরজার সামনে দেখে এসেছিল, দরজা খোলা ছিল তখন। বাসায় ফিরে বাবা আর বোনকে ড্রয়িং রুমে দেখেছিল সে। পূর্ণতা যদি দরজা খুলে রেখেই এসব বেফাস কথা বলতে থাকে তাহলে হয়েছে কাজ। ডিনারের সময় বাবা আর বোনের সামনে যাওয়া হবে না লজ্জায়। জাওয়াদ কিছুটা রাগ নিয়ে দরজা খুলতেই পূর্ণতা ব্যালেন্স হারিয়ে জাওয়াদের উপর এসে পড়ে। ঘটনার আকস্মিকতায় জাওয়াদ কয়েক কদম পিছিয়ে গিয়ে ওয়াশরুমের ওয়ালের সাথে লেগে যায়।
অজান্তেই তার এক হাত চলে যায় পূর্ণতার কোমরে। পূর্ণতাও কিছুটা ভয় পেয়ে গিয়েছিল পড়ে যাওয়ায়। সে চোখ বন্ধ করে দুই হাত দিয়ে খামচে ধরে জাওয়াদের উন্মুক্ত কাঁধনয়। সময় কিছুটা অতিবাহিত হয়। জাওয়াদ একটু স্বাভাবিক হতেই সে নিজের থেকে পূর্ণতাকে সরিয়ে দেয় জোর করে। তারপর একটা জোরে ধমক দিয়ে বলে, এই অসভ্য মেয়ে, কতক্ষণ ধরে কি বলে চলছো মাথায় আছে? আর এমন গলা ফাটিয়ে যে বলছো বাহিরের রুমে বাবা আর আমার ছোট বোন আছে, তারা যদি এসব শুনে ফেলে ভাবতে পারছো কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়বো আমি? তুমি না হয় নির্লজ্জ, হায়াহীন মেয়ে মানুষ, বড় হয়েছ অমন পরিবেশে। কিন্তু আমি তো তোমার মতো অমন পরিবেশে বড় হইনি। আরেকবার এমন কথা শুনবো চড়িয়ে গাল লাল করে বাসা থেকে বের করে দিব। অসভ্য মেয়ে কোথাকার, যাও বের হও ওয়াশরুম থেকে। জাওয়াদের এত এত তিরস্কারে পূর্ণতা ভীষণ কষ্ট পায়। তার বাবা বা বাড়ির কেউ কখনোই তাকে এমন তিরস্কার বা বকা দেয়নি, এমনকি উঁচু গলায় অবধি কথা বলেনি। পূর্ণতা মোটেই চটপটে স্বভাবের মেয়ে না। তার সকল বাচ্চামি, চঞ্চলতা, আহ্লাদ, আবদার সব তার ব্যক্তিগত ও আপন মানুষগুলোর কাছে। জাওয়াদ তো তার ব্যক্তিগত পুরুষ, তাই তো সে এসব করে জাওয়াদের সাথে। কিন্তু আজ জাওয়াদ এমন তিরস্কার করায় তার চোখে পানি চলে আসে। টানা টানা অশ্রুসিক্ত হরিণী চোখে অভিমানী দৃষ্টি নিয়ে পূর্ণতা তার শ্যামসুন্দর পুরুষের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর হুট করে দৌড়ে বের হয়ে যায় ওয়াশরুম থেকে। জাওয়াদের পূর্ণতার অভিমানের টইটম্বুর চোখের চাহনি দেখে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করে, কিন্তু সে সেই ব্যথাকে পাত্তা না দিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বর্তমান, তুই শালা একটা নিরামিষ গন্ডার। এত কিউট, সুইট আর বিউটিফুল একটা মেয়ে বউ হলে আমি তো সারাদিন। মাহবুব তার কথা শেষ না করেই জাওয়াদের দিকে তাকালে দেখতে পায় জাওয়াদ তার দিকে কেমন একটা খেয়ে ফেলার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মাহবুব তার ভুলটা বুঝতে পেরে দাঁত দিয়ে জিভ কাটে। তারপর আমতা আমতা করে কিছু বলতে নিবি তখন একটা ওয়েটার এসে বিনীতভাবে বলে, স্যার আমাদের ক্লোজিং টাইম হয়ে গিয়েছে। অনুগ্রহ করে যদি আপনারা এখন আসতেন তাহলে ভালো হতো। ওয়েটারটির কথা শুনে জাওয়াদ ও মাহবুব দুজনই চমকে গিয়ে নিজেদের ঘড়ির দিকে তাকালে, দেখতে পায় রাত 8টা বেজে গিয়েছে অলরেডি। তারা এসেছিল বিকাল 5টায়। তাদের এখানে আসার 3 ঘন্টা হয়ে গিয়েছে, তারা টেরও পায়নি। তারা জন অলরেডি 3 মগ করে 6 মগ কফি অলরেডি শেষ করেও ফেলেছে। জাওয়াদ বিল পে করার পর তারা জন সেই ক্যাফে থেকে বের হয়ে আসে। জাওয়াদ বিলের সাথে এক্সট্রা কিছু টিপসও দিয়ে আসে। তারা তাদের রিসোর্টে ফিরে যাচ্ছে। ফেরার পথে জাওয়াদ গাড়ি চালাচ্ছে আর মাহবুব পাশে বসে দাঁত দিয়ে নখ কাটছে। জাওয়াদ আর চোখে একবার তাকে দেখে বলে, 3 বাচ্চার বাপ হয়ে এখনো নিজের অ্যাংজাইটি কমাতে দাঁত দিয়ে নখ কাটিস? এই তোর বউ তোকে ধরে ঘাড়ায় মারে না? জাওয়াদের কথা শুনে মাহবুব ফট করে তার মুখ থেকে হাত সরিয়ে ফেলে। তার বউ এর জন্য তাকে প্রচণ্ড বকাঝকা করে, কারণ তার দেখাদেখি তার ছেলেমেয়েগুলো এমন দাঁত দিয়ে নখ কাটা শিখে গিয়েছিল প্রায়ই। মাহবুব নিজের আগ্রহ দমাতে না পেরে বলেই ফেলে, তারপর কি হলো দোস্ত? তোদের প্রেমটা কিভাবে হয়েছিল? তুই তো বললি তুই ভাবিকে অনেক বেশি ঘৃণা করতি, তাহলে ওই বাচ্চাটা এলো কিভাবে? নাকি ওই সন্তান তোর না? এই প্রশ্নটা করে বোধহয় মাহবুব তার জীবনের সবচাইতে বড় ভুলটা করে ফেলল। প্রশ্নটা শোনার সাথে সাথে জাওয়াদ জোরে একটা ব্রেক কষে রাগ নিয়ন্ত্রিত রাগটা ঠেলে বের হয়ে আসে এই পর্যায়ে। সে গাড়ির স্টেয়ারিং সে হাত সরিয়ে এনে লাগায় এক ঘুষি মাহবুবের গালে। জাওয়াদের শক্তপোক্ত হাতের ঘুষি খেয়ে মাহবুবের গালের ওই পাশটা যেন অবশ হয়ে যায়। মাহবুব তার ভুল বুঝতে পেরে নিজেকে নিজেই চড় লাগায় মনে মনে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জাওয়াদ গাড়ি থেকে নেমে মাহবুবের পাশে এসে দাঁড়ায়। তারপর তার পাশের দরজা খুলে মাহবুবকে টেনে বের করে গাড়ি থেকে। মাহবুব এই পুরোটা সময় তাকে বেশ কয়েকবার সরি বলে ফেলেছে অলরেডি। কিন্তু জাওয়াদের রাগ এবার শান্ত হওয়ার নয়। জাওয়াদ তাকে গাড়ি থেকে বের করে নিজে গাড়িতে চড়ে বসে। তারপর গাড়ি স্টার্ট দেওয়ার আগে মাহবুবের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে বলে, যে আমার স্ত্রীকে সম্মান করতে পারে না, তার সাথে আমার কোন সম্পর্ক নেই। তোর সাথে আমার সব সম্পর্ক আজ এখানেই শেষ। বন্ধুত্ব ও বিজনেস সব ধরনের সম্পর্ক। আল্লাহ হাফেজ। কথাটা শেষ করেই জাওয়াদ গাড়ি নিয়ে চলে যায়। মাহবুব কয়েকবার তাকে পিছু ডাকে, কিন্তু জাওয়াদ তার ডাক উপেক্ষা করেই চলে যায়। মাহবুব তার ফোনটাও গাড়িতে ফেলে এসেছে। এই রাতের বেলায় অচেনা পাহাড়ি এলাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে মাহবুবের বেশ ভয়ই লাগে। নিজের বেশি ছুটতে থাকা মুখটার জন্য আজ তার এই পরিণতি। এদিকে জাওয়াদ হাই স্পিডে গাড়ি চালিয়ে নিজেদের রিসোর্টে ফিরে। তার চোখ মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে সে প্রচণ্ড রেগে আছে। তার হুমায়ুন রিসোর্টের রিসেপশন এরিয়াতেই ছিল।
নিজের বসকে এভাবে রেগে রিসোর্টে ঢুকতে দেখে হুমায়ুন বেশ ভয় পেয়ে যায়। জাওয়াদের রাগ মানে বড় ব্যাপার স্যাপার। কারণ জাওয়াদ সহজে রাগে না। এই রাগের কারণেই নাকি সে তার জীবনের মূল্যবান সম্পদ খুইয়েছে। জাওয়াদ সবসময় তাকে পরামর্শ দেয় না রাগ করতে, কিংবা রাগ উঠলে কন্ট্রোল করতে নিজেকে। রাগের মাথায় বেশি কথা না বলতে বা করতে। কারণ রাগের মাথায় যাই করা হোক না কেন তার ফলাফল যে খুব একটা ভালো হবে তা কিন্তু নয়। হুমায়ুন জাওয়াদের পেছনে পেছনে সারসার করতে করতে দৌড় লাগায়। জাওয়াদ একটু থেমে দাঁড়ায়। তারপর হুমায়ুনের দিকে ফিরে গম্ভীর গলায় বলে, 10 মিনিটের দূরের রাস্তায় মাহবুব আছে। ওকে নিয়ে আয়। আর ওর সাথে বিজনেসের সকল সম্পর্ক শেষ করার ব্যবস্থা কর। নে চাবি। পকেট থেকে গাড়ির চাবি বের করে তার হুমায়ুনের দিকে ঢিল মারে। হুমায়ুন কোন মতে চাবিটা ক্যাচ করতে সক্ষম হয়। জাওয়াদ যাওয়ার আগে বলে যায়, আজ রাতে যদি আমার দরজায় কোন নক পড়ে, তাহলে কাল থেকে তুই নতুন চাকরি খোঁজা শুরু করবি বলে দিলাম আমি। কথাটা শেষ করেই জাওয়াদ চলে যায় নিজের রুমে। এদিকে পেছনে রেখে যায় হতভম্ব হওয়া হুমায়ুনকে। সকাল বেলা দরজায় নক করার আওয়াজে পূর্ণতার ঘুম ভাঙে। চোখ খুলে ছেলেকে নিজের বুকেই পেয়ে একটা স্নিগ্ধ হাসি ফুটে ওঠে তার মুখে। সে তাজ্জওয়াদকে পাশের বালিশে শুয়ে দিয়ে কপালে একটা স্নেহের পরশ দিয়ে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিয়ে বেড ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর গায়ে ওড়নাটা সুন্দর করে পেঁচিয়ে নিয়ে দরজা খুলে দেয়। দরজার অপর পাশে হাসি হাসি মুখে তখন দাঁড়িয়ে ছিল আরিয়ান। তার হাতে খাবারের ট্রে। তার পাশে একজন স্টাফও রয়েছে যার হাতে কিনা বর্ষর একটা ডালা। ডালার উপর কিছু কাপড়চোপড় দেখা যাচ্ছে। পূর্ণতা দরজার সামনে থেকে সরে গিয়ে তাদের ভেতরে ঢোকার জন্য জায়গা করে দেয়। আরিয়ান ও মেয়ে স্টাফটি রুমে প্রবেশ করে নিজেদের হাতের জিনিসগুলোটি টেবিলের উপর রেখে দেয়। তারপর আরিয়ান স্টাফটিকে চলে যেতে বলে। স্টাফ চলে যাওয়ার পর পূর্ণতা আরিয়ানকে জিজ্ঞেস করে, এসব জামাকাপড়গুলো দেখিয়ে কি ভাইয়া? ড্রেস কেন আবার? আরিয়ান তার ভ্রু নাচিয়ে বলে, আজ আমার গায়ে হলুদ, তুই সেটা ভুলে গিয়েছিস পূর্ণ? না, ভুলিনি, কিন্তু আমি তো ড্রেস এনেছি। সেগুলোই পরব। শুধু এগুলো আনলে কেন তুমি আবার? শুধু শুধু নাকি পরার জন্য এনেছি তা তোর বুঝে লাভ নেই। তুই আর তাজওয়াদ আজ অনুষ্ঠানে এই ড্রেসগুলোই পরবি। পূর্ণতা দেখতে পায় ডালার একপাশে একটা সুন্দর বাসন্তী রঙের শাড়ি আর আর্টিফিশিয়াল ফুলের গহনা। আরেক পাশে পাঞ্জাবি পায়জামা ও জুতো। সবই তাজওয়াদের সাইজের। তাদের দুই মা ছেলের তৈরি হওয়ার জন্য A to Z সব আছে ডালাটায়। পূর্ণতা শাড়ি পরা ছেড়ে দিয়েছে সেই 5 বছর আগেই। জাওয়াদের সাথে সাথে সে এমন অনেক কিছু ত্যাগ করেছে তার জীবনে যা একসময় পূর্ণতার অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। পূর্ণতা শাড়িটির দিকে থেকে চোখ সরিয়ে এনে মলিন গলায় বলে, ভাই, আমি তো শাড়ি পরি না। তাজের ড্রেসটা থাকুক, আমি আমার সাথে যেই ড্রেসটা এনেছি সেগুলো পরব তোমার হলুদের অনুষ্ঠানে। আরিয়ান পূর্ণতার কথায় তীব্র অসম্মতি জানিয়ে বলে, না, না, তুই আমার দেওয়া ড্রেসই পরবি। আমি কোন কথা শুনব না। প্লিজ ভাই, একটু বুঝার চেষ্টা করো। জাওয়াদের সাথে সাথে আমি শাড়ি পরা, শখ আহ্লাদ করা এসব ত্যাগ করেছি। আর যেসব ত্যাগ করেছি সেসব আমি কম কষ্টে ত্যাগ করিনি। নারী যখন শাড়ি ত্যাগ করে, তখন বুঝতে হবে তার কষ্টের তীব্রতা ছিল অসহনীয়। আরিয়ান পূর্ণতার কথা শুনে এক পলকের জন্য থমকে যায়। সে জানে, জাওয়াদের কাছ থেকে চলে আসার পর পূর্ণতা কতটা ডিপ্রেশনে ছিল। মেয়ের টেনশনে তার বাবা তুল্য চাচাটাও চলে গেল পরপারে। তারপর থেকে পূর্ণতা আরও ভয়াবহ ডিপ্রেশনে চলে যায়। একদিন হুট করে কাউকে কিছু না জানিয়েই সে কানাডা চলে যায়। কেউ জানতো না পূর্ণতা কোথায় গিয়েছে। পূর্ণতা কানাডা পৌঁছে আরিয়ানকে তার চলে যাওয়া সম্পর্কে জানায় এবং তার বাবার কোম্পানির সকল দায়িত্ব অস্থায়ীভাবে আরিয়ানের উপর দিয়ে যায়। আরিয়ান পূর্ণতাকে শাড়ি পরতে জোর করতে পারে না আর। কি দরকার দুঃখীকে তার দুঃখের স্মৃতি মনে করিয়ে দেওয়ার। সে চলে যায় নিজের কাজে। যাওয়ার আগে বলে যায়, তাজকে রেডি করিয়ে তাকে কল দিতে। তাদের অন্যান্য কাজিনরা তাজকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। পূর্ণতা তার কথায় সম্মতি জানায়। পূর্ণতা তাজকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নাস্তা করায়, তারপর 12টার দিকে গোসল করিয়ে রেডি করিয়ে আরিয়ানকে ডেকে তার সাথে পাঠিয়ে দেয়। শাওয়ার শেষ করে সে বেশ কিছুক্ষণ আরিয়ানের দেওয়া শাড়িটির দিকে তাকিয়ে বসে থাকে। স্মৃতির পাতায় ভেসে ওঠে কিছু সুখময় দৃশ্য। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অতীত। জাওয়াদ আজ নিজ থেকেই সকালে উঠে ঘুম ঘুম চোখে আশেপাশে তাকালে দেখতে পায় সূর্য বেশ ভালোই নিজের তেজ দেখাচ্ছে। ভ্রু কুচকে সময় দেখার জন্য ফোনটা হাতে তুললে তার চোখ ছানাবড়া হয়ে যায়। 11:30 বাজতে চলেছে দিনের। হুড়মুড়িয়ে বেড ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আজ অফিসে একটা জরুরি মিটিং আছে। কাল এই মিটিংয়ের বিষয়ে কাজ করতে করতে অনেক রাতে ঘুমিয়েছে সে আর পূর্ণতা।
তাই আজ সকালে উঠতে এত দেরি হয়ে গেল। 10 মিনিটে শাওয়ার শেষ করে ঝটপট রেডি হয়ে নেয়। আয়নার সমানে দাঁড়িয়ে রেডি হতে থাকে, তখনই তার নজরে পড়ে আয়নার একপাশে একটা ছোট স্টিকি নোট লাগানো। স্টিকি নোটটা জাওয়াদ আয়না থেকে খুলে নিয়ে পড়তে শুরু করে। হাতের লেখা দেখেই বুঝতে পেরে যায় এটা পূর্ণতা লেখা। স্টিকি নোটে লেখা ছিল, তাড়াহুড়ো করবেন না, ঘুম থেকে উঠে নাস্তা করে প্যারাসিটামল ঔষধ খেয়ে তারপর অফিসে আসবেন। কথা না শুনলে কিন্তু একদম চুমু দিয়ে দিব সবার সামনে। তখন আপনিই লজ্জা পাবেন, আমার কিন্তু কোন লজ্জা নেই আপনি জানেন। জাওয়াদ এমন অহেতুক হুমকিমূলক নোট পড়ে জাওয়াদ নিজের অজান্তেই হেসে দেয়। জাওয়াদ একটু লাজুক দেখে পূর্ণতা কথায় কথায় এমন চুমু খাওয়ার হুমকি দিয়ে নিজের কাজ করিয়ে নেয়। জাওয়াদ পূর্ণতার কথা মতো নাস্তা করে একটা প্যারাসিটামলও খেয়ে নেয়। কাল বেশি রাত করে ঘুমানোর জন্য মাথা ব্যথায় জ্বর চলে এসেছিল তার। পূর্ণতা না ঘুমিয়ে অনেকক্ষণ তার পাশে বসে তার মাথা মালিশ করে, চুল টেনে দিয়েছে। তারপরই ব্যথা কমায় সে ঘুমিয়েছিল। জাওয়াদ নাস্তা করে অফিসে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটা 12টা ছাড়িয়েছে। জাওয়াদ তার নিজের কেবিনে যাচ্ছিল তখনই পথে পিয়নের সাথে দেখা হয়। পিয়ন তাকে জানায় পূর্ণতা তাকে আসার সাথে সাথে তার কেবিনে যেতে বলেছে। জাওয়াদ মিটিং সম্পর্কে জিজ্ঞেস করলে পিয়ন জানায়, মিটিং লাঞ্চের পর হবে। কোন একটা কারণে পূর্ণতা নিজেই সময় পিছিয়েছে। পিয়নের কথা শুনে জাওয়াদ মনে মনে একটু অবাকই হয়। কেননা পূর্ণতা আগে কখনো এমনটা করেনি, আজই প্রথম সে কোন মিটিংয়ের সময় পিছিয়েছে। জাওয়াদ ম্যানেজার হওয়ায় তার জন্য আলাদা কেবিনের ব্যবস্থা রয়েছে। সেখানে সে তার অফিস ব্যাগ রেখে পূর্ণতার কেবিনে চলে যায়। সেখানে গিয়ে দেখে পূর্ণতা আজকের মিটিং সম্পর্কেই আলাপ আলোচনা করছে। জাওয়াদও তাদের সাথে জয়েন হয়। আজকের মিটিং হোস্ট করবে পূর্ণতা নিজেই। বেশ বড় একটা কোম্পানির সাথে আজকের মিটিংটা হবে, ডিলটা ফাইনাল হলে তাদের কোম্পানি সম্মান ও অর্থ দুই দিক দিয়েই আরেক ধাপ এগিয়ে যাবে। লাঞ্চের পর মিটিংটা শুরু হয়। আফজাল সাহেবের শরীরটা বেশি একটা ভালো না থাকায় পূর্ণতা তাকে আসতে নিষেধ করেছেন। ইদানিং তার শরীরটা একটু বেশিই খারাপ যাচ্ছে। নিঃসঙ্গতা একটু একটু করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে লোকটাকে। পূর্ণতার বিয়ে হয়ে যাওয়ার পর সে যেন আরও নিঃসঙ্গ, একা হয়ে গিয়েছে। পূর্ণতা বেশ ভালোভাবেই মিটিংটা হোস্ট করছে। ক্লায়েন্টদের তাদের প্রজেক্টের সব দিক সূক্ষ্মভাবে বুঝাচ্ছে। হঠাৎই জাওয়াদের নজর যায় পূর্ণতার দিকে। পূর্ণতা তখন প্রজেক্টের মাধ্যমে তাদের প্রজেক্টের একটা দিক ব্যাখ্যা করছিল। হাত উঁচু করার কারণে তার শাড়ি নিজের জায়গাচ্যুত হয়ে পূর্ণতার ফর্সা লতানো কোমরের বেশ কিছুক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। আর সেদিকেই তাকিয়ে আছে ক্লায়েন্টদের মধ্যকার এক লোক। সেই রীতিমতো চোখ দিয়ে গিলে খাচ্ছে পূর্ণতাকে। ব্যাস, জাওয়াদের পায়ের রক্ত মাথায় উঠতে আর কি লাগে। সে নারীদের যথেষ্ট সম্মানীয় দৃষ্টিতে দেখে। নিজের মা বোন ব্যতীত অন্য কোনো নারীকেও যদি কেউ খারাপ দৃষ্টিতে দেখে তাহলে তার মাথা ঠিক থাকে না। সেখানে পূর্ণতা তো তার 3 কবুল বলা বউ। হ্যাঁ, সে হয়তো এখনো পূর্ণতাকে তেমন একটা মেনে নেয়নি। কিন্তু আজ যে কি হলো জাওয়াদের। পূর্ণতার প্রতি ওই লোকটার বাজে দৃষ্টিতে তাকানো দেখে জাওয়াদ রাগে থরথর করে কাঁপতে থাকে। কি করবে, কি করবে ভাবতে ভাবতেই সে দেখে সকলের মতোই তার সামনেও এক গ্লাস পানি রয়েছে। সে ইচ্ছে করে গ্লাসটা নিচে ফেলে দেয়। নিস্তব্ধতায় ঘেরা মিটিং রুমে গ্লাস ভাঙার শব্দ সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সকলে জাওয়াদের দিকে বিস্ময় নিয়ে তাকালেও জাওয়াদ ভাবলেশীন ভাবে বলে, সরি, ভুলে পড়ে গিয়েছে। আমি পরিষ্কার করে দিচ্ছি। কথাটা শেষ করেই জাওয়াদ নিচে বসে কাঁচ উঠাতে শুরু করে, তখনই সে তার একটা আঙুল ইচ্ছে করে কাঁচ দিয়ে কেটে ফেলে, আহ করে ওঠে। জাওয়াদের আর্তনাদ শুনে পূর্ণতা 1 সেকেন্ড ব্যতীত চঞ্চল পায়ে হেঁটে তার সামনে এসে বসে পড়ে। তারপর অস্থির গলায় বলতে থাকে, হায় আল্লাহ, হাত কেটে ফেললেন কিভাবে? কে বলেছিল আপনাকে এগুলো উঠাতে? হলো তো একটা কাণ্ড ঘটিয়ে। জাওয়াদ তার হাতটা টান দিয়ে পূর্ণতার থেকে ছাড়িয়ে নেয়। পূর্ণতা অবাক হয়ে তার দিকে তাকালে জাওয়াদ গুরুগম্ভীর গলায় বলে, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না ম্যাম। আপনি মিটিংটা আবারও শুরু করেন। সামান্য চোটে কিছু হবে না আমার। জাওয়াদ পূর্ণতাকে কিছু বলতে না দিয়ে নিচ থেকে উঠে বসে তারপর বিনীতভাবে সকলের উদ্দেশ্যে বলে, আমি সকলের কাছে বিনীতভাবে ক্ষমা চাইতে এই ঘটনাটির জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই অ্যাক্সিডেন্টের প্রভাব যেন আমাদের মিটিং বা প্রজেক্টে না পড়ে। আর এক্সকিউজ মি, জাওয়াদের হাত দিয়ে রক্ত পড়ছে দেখে সকলেই তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে। আজকে জাওয়াদের কাজ বা ব্যবহার নিতান্তই বেশ আনঅফিসিয়াল হয়ে গেলেও তার এতে কিছু যায় আসে না। সে সকলের থেকে বিদায় নিয়ে মিটিং রুম ত্যাগ করে। সকলে আবারও মিটিং শুরু করার কথা বললেও পূর্ণতা একটা ব্রেকের কথা বলে জাওয়াদের পেছনে পেছনে ফার্স্ট এড বক্স নিয়ে ছুট লাগায়। যাওয়ার আগে পিয়ন ও তার পি. এ. সিনথিয়াকে আগত গেস্টদের চা নাস্তার ব্যবস্থা করতে বলে যায়।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এই দেখি আপনার হাত দেখান। পেছনে থেকে পূর্ণতার চিন্তিত গলা শুনে জাওয়াদের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দেখা দেয়। তার কেন জানি মনে হচ্ছিল পূর্ণতা আসবেই তার পেছনে পেছনে। আর তার ধারণাটিকে সত্য করে, পূর্ণতা সত্যিই আসল। পূর্ণতা নিজ থেকেই জাওয়াদের সামনে এসে দাঁড়ায়। তারপর তার হাত নিজের কাছে টেনে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে কতটুকু কেটেছে। জাওয়াদ সন্তর্পণে পূর্ণতার চিন্তিত মুখখানার দিকে তাকিয়ে থাকে। তাদের বিয়ের মাত্র 25তম দিন চলছে আজ, কিন্তু এই কদিনেই জাওয়াদ পূর্ণতার তার প্রতি পাগলামি দেখে অবাক হয়ে গিয়েছে। মেয়েটা সে বলতে কেমন জান দেয়। সে যদি একটা ও করে তাহলেও পূর্ণতা কেমন অস্থির হয়ে যায়। জাওয়াদকে বাচ্চাদের মতো ট্রিট করে। কিন্তু এত এত ভালোবাসা, যত্ন, পাগলামির বদলে সে শুধু পূর্ণতাকে অবহেলা, অবজ্ঞাই উপহার দিচ্ছে। পূর্ণতা একটা কটনে কিছুটা ডেটল নিয়ে জাওয়াদের ক্ষতস্থানে লাগাতে নিবে, তখনই জাওয়াদ তার হাত ছাড়িয়ে নেয় পূর্ণতার থেকে। এমনটা করাই এবার পূর্ণতারও মেজাজ খারাপ হয়ে যায়। সে কিছুটা অসন্তোষ নিয়েই বলে, এমন অদ্ভুত আচরণ করছেন কেন তখন থেকে? সমস্যা কোথায়? ক্ষতস্থানে ঔষধ লাগাতে দিচ্ছেন না কেন? জাওয়াদের কাছে যেন পূর্ণতার কথার জবাব তৈরিই ছিল। সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার ক্ষতস্থান চিন্তা না করে নিজের সম্মান কুঞ্জর থেকে রক্ষা করার চিন্তা করো। নাকি আনন্দ পাও অন্যকে আমার জিনিস দেখিয়ে? জাওয়াদের কথাগুলো পূর্ণতার মাথার উপর দিয়ে চলে যায়। তার সম্মান কিভাবে নষ্ট হলো? সে তো যথেষ্ট শালীনভাবেই শাড়ি এবং অন্যান্য পোশাক পরিধান করে। আর তার জিনিস বলতে কি বুঝালো জাওয়াদ? পূর্ণতা বোকা বোকা গলায় শুধায়, আপনার জিনিস আমি কিভাবে অন্যকে দেখিয়ে মজা নিলাম? জাওয়াদ এবার চরম ক্ষেপে ওঠে। সে তার কাটা হাতটা পূর্ণতার আঁচলের ভাঁজে নিয়ে রাখে তার উন্মুক্ত কোমরে। তারপর এক প্রকার খাবলে ধরে সেই জায়গাটা। জাওয়াদের এমন আকস্মিক আক্রমণে পূর্ণতা হকচকিয়ে যায়, সেই সাথে ভয়াবহ রকমের চমকে যায়। জাওয়াদ পূর্ণতার কোমর খামচে ধরে তাকে নিজের কাছে নিয়ে এসে হিসহিসিয়ে বলে, এটা আমার। যাকে স্পর্শ করেছি সে পুরোটা আমার। জোর করে হোক আর অনিচ্ছায় হোক 3বার কবুল করে তোমাকে নিজের জন্য বৈধ করেছি। আমার জিনিস নিয়ে হাঙ্কি পাঙ্কি পছন্দ না। এতই যদি অন্যদের দেখাতে ইচ্ছে করে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যাকে ইচ্ছা দেখাও। কিন্তু যতদিন আমার নামের সাথে তোমার নাম জুড়ে আছে, ততদিন আমি এসব হাঙ্কি পাঙ্কি সহ্য করব না। বুঝতে পেরেছ? পূর্ণতা যেন আলাদা এক ঘরে চলে গিয়েছে। তাদের বিয়ের এই কয়েকদিনে জাওয়াদ তেমন একটা ভালো করে কথাই বলেনি তার সাথে। সেই জাওয়াদের কণ্ঠে আজ পূর্ণতার জন্য কি তীব্র অধিকারবোধ। পূর্ণতা তার এটাই কি জাওয়াদের মূল্য বক্তব্য? হ্যাঁ তো, জাওয়াদ স্পষ্ট এই স্বীকারোক্তি দিল। পূর্ণতার মাথা কয়েক মুহূর্তের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়।